শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যামেরা স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে। তবে যেহেতু আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি পুলিশের সাবেক মহাপরিদর্শক, সাবেক পুলিশ প্রধান জনাব আশরাফুল হুদা পিপিএমকে পেয়েছি, আমরা একটু 21শে আগস্ট নিয়ে কথা বলবার চেষ্টা করব। ভারত বাংলাদেশ যে টেনশন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে, সেগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করব। তবে আলোচনার প্রথম যে পর্যায়টা সেটি নিয়ে আমরা একটু পুলিশের যে সংস্কারের প্রশ্ন আসছে, আপনি পুলিশ প্রধান ছিলেন এবং সে কারণের জন্যই আলোচনার প্রথম সূত্রপাত এটা করতে চাই। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব গ্রহণ করার পরেই বেশ অনেকগুলি কমিশন গঠন করেছে এবং সবচাইতে আলোচিত সমালোচিত যেটাই বলি না কেন, পুলিশকে নিয়ে কিন্তু বেশ একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। বিশেষ করে এই জুলাই বিপ্লবে, জুলাই আগস্টে যখন আমাদের প্রায় ১,৫০০-এর মতো ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে মারা যায়, ২০,০০০-এর মতো এখনও মানুষ হাসপাতালে রয়েছে, কারো চোখ নাই, কারো কান নাই, কারো হাত নাই, পা নাই, নানা রকম অঙ্গহানি ঘটেছে। ঠিক সেই সময়ে যে পুলিশের ভূমিকা সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয় সকলের কাছে সে আলোচনা রয়ে গিয়েছে। আপনি পুলিশ সংস্কারের কথা আমরা হয়তো বলবো, আলোচনা করব, কিন্তু ওই সময়কার প্রেক্ষাপটটাকে আপনি কীভাবে দেখেন? আপনি পুলিশের সবচাইতে গুরুত্বপূর্ণ বা প্রধান যে পদ, সে পদে আপনি কাজ করেছেন, আপনার সময়, এই সময় বা এই জুলাই বিপ্লবের সময়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। সরাসরি আপনার প্রশ্নের উত্তর আসার আগে একটি কথা আমি না বলে পারছি না, যে বিগত ১৩-১৪টি বছর যে চরম মানসিক এবং সামাজিক নির্যাতনের মধ্য দিয়ে আমাকে দিনগুলো পার করতে হয়েছে। তারপরে ১ ডিসেম্বরে হাইকোর্টের এই রায় পাবার পরে আমি স্বাভাবিকভাবেই আনন্দে উদ্বেলিত এবং সেই জন্য প্রথমেই আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে জানাচ্ছি শুকরিয়াবাদ। জি, কারণ ওই প্রসঙ্গ আমাকে আনতেই হয়েছে এই কারণে যে মানে আপনি যেটা বলছেন ১৩-১৪ বছর যে যন্ত্রণা নিয়ে আপনি ঘুরে বেড়েছেন, সামাজিকভাবে আপনি নানাভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন, ১ ডিসেম্বর যে রায় হলো তার মধ্যে দিয়ে আপনি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছেন। সেই শুকরিয়াটাই আমি আদায় করছি। একই সঙ্গে এটা অনস্বীকার্য যে ৩৬শে জুলাইয়ের যে আন্দোলন ছাত্র জনতার, সেই আন্দোলনের ফলশ্রুতিতেই আজকে আমার এই ন্যায় বিচার প্রাপ্তি। কাজে ওই আন্দোলনের সঙ্গে যে সমস্ত ছাত্র জনতা সম্পৃক্ত ছিলেন তাদেরকেও আমি জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা। পরিশেষে আমি ওই সমস্ত ছাত্র জনতার কথা বিশেষ করে স্মরণ করছি যারা এই আন্দোলনের সময় প্রাণ বিসর্জন দিয়েছেন। তো তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার আজকের এই যে মুক্তির আনন্দ, এটা আমি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। এখন আসি আপনার প্রশ্নের উত্তরে। আমাকে এই ২১শে আগস্ট গ্রেনেড হামলা ঘটনাটা এর সঙ্গে আনতেই হবে। তার কারণ হলো যে সেখান থেকে আমি আপনাকে বলতে পারবো যে পুলিশের কোথায় কোথায় সমস্যা এবং সংস্কারগুলো কেন প্রয়োজন, সেটা আমি খুব ভালো মতো লক্ষ্য করেছি। আমার চাকরি জীবনে যেরকম করেছি তার চেয়ে বোধহয় বেশি আমি অবলোকন করেছি এই গত ১৩-১৪ বছর বয়স সময়ে যখন আমি চাকরিতে ছিলাম না। উইল ইউ বিলিভ, আমি কিন্তু প্রায় আমার সহধর্মিণীকে একটি কথা বলতাম যে পুলিশ যে কত পাওয়ারফুল সেটা আমি রিটায়ার করার পরে টের পেয়েছি। আচ্ছা, আমি চাকরিতে থাকতে কোনো টের পাইনি। তো খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে এটার কারণ আমি পাওয়ারফুল তো তাকেই বলি যে পাওয়ারের অপব্যবহার করে, মিসইউজ করে, রাইট, সেই হলো পাওয়ারফুল। আর তা নাহলে একটা লোক তার স্বাভাবিক কাজ করবে। পুলিশের স্বাভাবিক কাজকে গিয়ে সব সিআরপিসিতে বিপিসিতে বলা আছে, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। তো সেখানে তাকে পাওয়ারফুল আপনি তখনই বলবেন যখন দেখবেন যে সেই হিজ মিসইউজিং হিজ পাওয়ার, তার পাওয়ারটাকে সে অপব্যবহার করছে। এটা অতীতে কি হয়েছে তার অনেক উদাহরণ দিতে পারবো আমি এই একটা কেসকে নিয়ে, এই ২১শে আগস্টের ঘটনাটা। তো সেই জন্য বারবার যাই করি চলে আসবে। তো আমি এটাকে বেশি লেন্দি করবো না, কারণ আপনি চাচ্ছেন একটু অন্য না, আমরা ওইটাও শুনতে চাই। আমরা সেই আপনার যে যন্ত্রণাময় দিনগুলোর কথা আমরা শুনতে চাই এখানে, কারণ জাতি জানা দরকার যে আসলে সেদিন কি ঘটেছিল, কি কনস্পিরেসি ছিল। একটি জিনিস কিন্তু জানা দরকার, কারণ আমি ওই গত ১২-১৩ বছরে টু টেল ইউ অনেস্টলি আমি কিন্তু নিজেকে একদম কনফাইন করে ফেলেছিলাম। আমি শুধু ঘরের ভেতরেই থাকতাম, টেলিভিশন দেখতাম, নিউজ পেপার পড়তাম, এই তাছাড়া কোনো ইন্টারাকশন ছিল। এই এটিএনে আমি যে কতবার আসছি আমি হিসাব আপনাকে দিতে পারবো না। অথচ গত ১২-১৩ বছরে আমি এর ধারে কাছেও আসিনি। আমাকে প্রথম অনেকে ডেকেছে, তারপর আমি আর আসার সমীচীন মনে করিনি আর কি। কারণ প্রতিটা জিনিসেই আমার একটা ভয় ছিল যে এই একটা লোক যে আমেরিকায় ওই সময়ে, আমেরিকার পথে আপনি
প্লেনে আরোহণ করে আমি যাচ্ছি হাওয়াইতে, এখানে এই ঘটনা ঘটছে আর আমি এই ঘটনা আমি আসামি। ও, যেদিন ঘটনা ঘটে সেদিন আপনি সেদিন আমি হাওয়াইয়ের উদ্দেশ্যে, আমি তখন ফ্লাইটে, যখন আমার প্লেন এখান থেকে টেক অফ করেছে বেলা 1টার সময়। আচ্ছা, ঘটনা ঘটেছে 5:30টার সময়। আর 1টার সময় আমার ফ্লাইট টেক অফ করলো, অ্যাজ ইউ নো, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আমাকে এয়ারপোর্টে যেতে হয়েছে। আমি খুব ছোট্ট করে আপনাকে ঘটনাটা সেদিনের বলি। 21শে আগস্টে আওয়ামী লীগের একটা মিটিং হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে। আই রিপিট, মুক্তাঙ্গনে। এটা বলার কারণ আছে। জি জি। এই মুক্তাঙ্গনে তারা মিটিং করার জন্য বেশ কয়েকদিন আগে সব কাগজপত্র আমার কাছে আসে, ওয়ান্ট টু সি। তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পারমিশন চেয়েছিল যে আমরা মুক্তাঙ্গনে মিটিং করব। মুক্তাঙ্গনে মিটিং করার জন্য যে জায়গাটির ব্যবহার করার অনুমতি, সেটা নিতে হবে সিটি কর্পোরেশন থেকে। তারা বললো যে আমরা সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিয়েছি, তাদের এই চিঠিতে তারা বলেছে। এখন আপনাদের কাছে আমরা চাচ্ছি আমাদেরকে মাইক ব্যবহার করার অনুমতি দেন। এখন ঢাকা মেট্রোপলিটন এলাকার নিয়মটা হচ্ছে, এখন কোনো চেঞ্জ হয়েছে আমার মনে হয় না, কোনো চেঞ্জ হয়েছে। কোথাও কোনো কিছু হলে, কোনো পুলিশ অ্যারেঞ্জমেন্ট যদি কোথাও দরকার হয়, তাহলে ওই এলাকার ডিসি, যে ডেপুটি কমিশনার, ওই ডিসি সে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করে। আর যদি এমন কোনো ঘটনা হয় যার সঙ্গে সম্পূর্ণ মেট্রোপলিটন এলাকা জড়িত, সেই অ্যারেঞ্জমেন্টটা হয় পুলিশ কমিশনারের অফিস থেকে। এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোও জানে, যার জন্য ওই চিঠিটা কিন্তু তারা কমিশনারকে লেখেনি, তারা লিখেছে ডিসিকে উইথ কপি টু কমিশনার। কাজে আমার কাছে আসলে আমি এই করেছি, আমি তাদেরকে বলেছি ভালো মতো। আপনি পুলিশ কমিশনার? পুলিশ কমিশনার। আমি কিন্তু তখন পুলিশ কমিশনার, রাইট, বিএনপির পুলিশ কমিশনার। হ্যাঁ, এখানে একটু আপনার গুড কোয়েশ্চেন, কারণ আইজি বলে যে ওই সময় আইজি ছিলাম না, ওই সময় পুলিশ কমিশনার। তারপরে আমি ডিসিকে বলি যে এটা ঠিক মতো আসবে, এবং একদিন আগে এটা জেনেছি, শুধু মিটিং হবে তার আগের দিন। তো তখন ডেপুটি কমিশনার বললো, স্যার আমি অ্যারেঞ্জমেন্ট সব করে ফেলছি ইত্যাদি। পরের দিন সকালবেলা আমার ফ্লাইট। আমার এই আমেরিকার এই কোর্সটা, এটা ছিল এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ। ওখানে কম্প্রিহেনসিভ সিকিউরিটি রেসপন্স এগেনস্ট টেরোরিজম, খুব ভালো একটা কোর্স। কিন্তু এটাতে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, ইউএস এম্বাসি সেটা অ্যাপ্রুভ করেছে। তো আই ওয়াজ গোয়িং ফর দ্যাট কোর্স। তো সেখানে 21 তারিখের সকালবেলা আমার ফ্লাইট ফর হাওয়াই। এখন 21 তারিখের সকালে যখন ফ্লাইটটা, আমাকে যে টিকিটটা দেওয়া হয়েছে সেটাও আমার কাছে আছে। টিকিটটা এম্বাসি থেকে দেওয়া হয়েছে, 18 তারিখে টিকিটটা ইস্যু হয়েছে, তাতে লেখা আছে 21শে আগস্টের ওই এত নম্বর টিজি, এত নম্বর ফ্লাইটে আমাকে ব্যাংকক হয়ে যেতে হবে ওইদিকে। তো সো ইট ওয়াজ অল প্ল্যান্ড। একে তো কোর্সটার প্ল্যানিং হয়েছে গত 2-3 মাস যাবত। সিনিয়র অফিসারদের বিদেশে এই সমস্ত কোর্সে যাওয়ার ব্যাপারে অনেক ফর্মালিটিস আছে। এনিওয়ে, বাট দেন এই টিকিটটা আসছে 18 তারিখে, আর আমি চলে যাব 21 তারিখে সকালে আমাকে ফ্লাইট। আমি যখন শুনলাম মিটিংটা, ডিসি বলে স্যার মিটিং হচ্ছে, এটা আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি। এয়ারপোর্টে যখন আমি গেলাম, স্বাভাবিক কারণে কমিশনার যাচ্ছে এতদিনের জন্য, লাস্ট মোমেন্ট কোনো ইনস্ট্রাকশনও থাকতে পারে, প্লাস ফর্মালিটি। সবাই মিলে এয়ারপোর্ট, অল ডিসি অ্যান্ড অ্যাডিশনাল কমিশনার গেছে আমাকে ওখানে এয়ারপোর্টে সি অফ করতে। আমি যাওয়ার আগে কিন্তু স্বাভাবিক কারণেই আমার অ্যাবসেন্সে কাউকে তো দায়িত্বে থাকতে হবে কমিশনারের। অ্যাডিশনাল কমিশনার ওয়াজ মিস্টার মিজানুর রহমান। আমি নামটা বলে দিই, হি ওয়াজ অ্যাডিশনাল কমিশনার। এই অ্যাডিশনাল কমিশনারকে এগেন রিটার্ন আমি অফিসে অর্ডার করে দিই যে আমি এই কাজে এই দিন যাচ্ছি, অমুক দিন আমি ফিরবো, উইথ অল মাই আপনার প্রত্যেকটা তো কবে কোথায় যাচ্ছি, কোথা থেকে কোথায়, ফ্লাইটের ডিটেলস দিয়ে, যে ডিউরিং মাই অ্যাবসেন্স অ্যাডিশনাল কমিশনার মিজান সাহেব কমিশনারের দায়িত্বে থাকবেন। এই করে তো আমি চলে গেলাম। ফ্লাইট টুক অ্যাট অ্যাবাউট 1 o'clock, 1টার সময় প্লেন চলে গেল। তারপরে ঘটনা এখানে যা হয়েছে, যেটা আমি পরে শুনেছি, সঙ্গে সঙ্গে তো শোনার কোনো উপায় ছিল না, সেটা হলো ওই যে মুক্তাঙ্গনে মিটিংয়ের কথা ছিল, সেখানে প্রায় মোর দেন 200 পুলিশ ফোর্স দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল। এবং ওখানে ডিউটিতে ছিলেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মুস্তফা কামাল। আচ্ছা, এই মুস্তফা কামালের একটা 161 আছে, সেটাও আমার কাছে আছে। সেও বলেছিল যে আমি এতটা পর্যন্ত, বেলা 2:30 or সামথিং পর্যন্ত ওখানে ডিউটিতে এতগুলো ফোর্স নিয়ে বসে আছি মুক্তাঙ্গনে, কিন্তু আমি এখানে মিটিংয়ের কোনো আলামত দেখি না। তখন সে হি ওয়াজ লুকিং ফর দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট যে হচ্ছেটা কি। তো তখন কেউ তাকে ওয়্যারলেসে বললো যে মিটিং তো ওখানে না, মিটিং তো আমি দেখছি ইয়েকে আওয়ামী লীগ অফিসের সামনে মিটিং হচ্ছে।
দেন হি ওয়াজ অলসো সারপ্রাইজ। সে তখন এই মিজানুর রহমান কমিশনারের যে দায়িত্ব ছিল তাকে জিজ্ঞেস করে, স্যার এখন আমি কী করবো, এখানে তো কোনো আলামত নাই। তখন কমিশনার, অ্যাডিশনাল কমিশনার ইনচার্জ অফ কমিশনার, সে নাকি তখন তাকে বলেছে তুমি ফোর্স নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে চলে আসো, তারপর যায়। তারপর সে ওখানে গেছে। এরপরে তো 5:30টার সময় কী ঘটনা হচ্ছে আমি রিপিট করতে চাচ্ছি না, এটা বারবার টেলিভিশনেও দেখানো হয়েছে। লাস্ট মোমেন্টে গ্রেনেড অ্যাটাক একটা ঘটনা হয়েছে, এটা সত্যি। এখন কথা হলো যে এটাতে একটা ল্যাপস কার কী হয়েছে না হয়েছে সেটা কোর্টও দেখেছে, আমি নতুন করে সেটা বলতে চাচ্ছি না। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটি জায়গায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বা অথরিটিকে জানানো হলো যে আমরা এই প্রোগ্রামটা অমুক জায়গায় করতে চাচ্ছি, সেখানে তারা একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও করলো, তারপরে এই জায়গাটা এখানে চেঞ্জ করা হলো উইদাউট ইনফর্মিং দ্য পুলিশ। পুলিশকে না জানায় এটা চেঞ্জ করা হয়েছে, যার জন্য পুলিশ খোঁজ নিয়ে চেয়ে গেল কোথায়। এই যে এটা কিন্তু একটা অপরাধ। আই টেল ইউ, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, পুলিশকে একজন যে খবর দিল যে অমুক পাড়াতে, উত্তর দিকে অমুক পাড়াতে আজকে একটা ডাকাতি হবে, আমি খবর পেয়েছি। পুলিশ তার সম্পূর্ণ আয়োজন নিয়ে ওখানে রেডি থাকলো এটা ডাকাতদেরকে ধরার জন্য। তো বলেছে পূর্ব দিকে ডাকাতি দিতে হবে, ডাকাতি হলো ঠিকই, হলো পশ্চিম দিকে। ওখানে দেয়ার ওয়াজ নো পুলিশ, ঘটনা তো একটা ঘটে গেল। এইটার জন্য ওই লোককে কিন্তু হি ক্যান বি ব্রট আন্ডার দিস থিং, আপনার ক্রিমিনাল অফিসার আন্ডারে তাকে চার্জ করা যাবে। সে পুলিশকে মিসগাইড করেছে। আই উইল সে ইট ইজ সিম্পলি মিসগাইড করা পুলিশকে। একটা মিটিং আপনার হবে, লিখিতভাবে দিয়েছেন, লিখিতভাবে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে মিটিং করার, অলসো পিপুল আর নট দেয়ার, তারপর এত বড় একটা ঘটনা ঘটে গেল। এখন আমি কিন্তু আই এম সরি টু সে, আমি যতদিন চাকরিতে ছিলাম ততদিন তো চেষ্টা করেছি, এরপরে আমি এখন পর্যন্ত চেষ্টা করে ওই প্রশ্নের উত্তর আমি কিন্তু এখনও পাইনি যে ভেন্যুটা চেঞ্জ হলো কেন এবং কার নির্দেশে এই ভেন্যুটা চেঞ্জ হচ্ছে। আমি এটাও বলতে আমার খুব কষ্ট হচ্ছে যদিও, যে ভেন্যুটার চেঞ্জ করার নির্দেশ যে দিয়েছে সে নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানে। সেই লোকটাকে সেটাকে আইডেন্টিফাই করার দরকার ছিল। এখন ঘটনা যেটা হয়েছে সেটা হলো, আপনি আমাকে প্রশ্ন করার আগেই আপনাকে আমি বলি যে একটা ঘটনা তো ঘটেছে, গ্রেনেড অ্যাটাক তো হয়েছে, 24 জন লোক তো মারা গেছে, কেউ না কেউ তো করেছে এবং তার জন্য কাউকে তো শাস্তি পেতে হবে। সেটা হলো না কেন, সেইটা হলো না কেন, সেইটার প্রশ্নটা আমি নিজে করে প্রশ্নটার উত্তর আপনাকে দিয়ে দিচ্ছি। একটা অপরাধ আপনি হওয়ার পরে একটা কোর্স অফ একটা ইনভেস্টিগেশনের প্রসিজার আছে, সিস্টেম আছে, তার ভিতর দিয়ে আপনি যদি সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করেন তারপর আপনি বের করতে হবেন যে কে অপরাধী। এখন আপনি ইনভেস্টিগেশন করে অপরাধী চিহ্নিত করার আগে, আমি এই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু না বলে পারছি না, আই হ্যাভ সিন দিস, দ্য অনারেবল কোর্ট হ্যাজ সিন দিস। সেটা হলো আপনি আগেই যদি তালিকা করেন যে আমি আশরাফুল হুদা থেকে শুরু করে মিস্টার XYZ এই সমস্ত লোককে নাম এগেন্সটে চার্জশিট দেব, আর ওইভাবে যদি আপনি ইনভেস্টিগেশনকে ম্যানিপুলেট করেন, তাহলে তো আপনি কোনোদিনই আসল অপরাধীকে ধরতে হবে, প্রকৃত অপরাধী খুঁজে পাওয়া যায়। তাই আপনি জানেন আমি যদিও আল্লাহর শুকরিয়া, অবশ্যই আল্লাহর শুকরিয়া আমি আদায় করি, আমি যে আমি এটার থেকে 13-14 বছর পরে, আমি 13-14 বছর পরে আমি মানসিকভাবে আজকে অনেক ফ্রি। কিন্তু তারপরে ওই প্রশ্ন কিন্তু আমার মনে এখনও রয়ে গেছে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দি কান্ট্রি এবং বিকজ অফ দ্য পজিশন যেটা আমি একসময় হোল্ড করতাম, যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমরা কাউকে ধরতে পারলাম না, কে অপরাধী সেটা বের করতে পারলাম না। তবে এটাও আপনাকে বলে রাখি যে ক্রিমিনাল অফেন্সগুলো এমন একটা জিনিস যেটা কিন্তু 20 বছর পরে হলেও ইউ ক্যান ডিগ আউট যে কি হয়েছিল দেখি। সেটা হয়েছে আমাদের দেশে, এরকম ঘটনা হয়েছে, অনেক পুরানা ইনভেস্টিগেশন নতুন করে করেছে, লোকের ফাঁসিও হয়ে গেছে। কাজেই এ ডে মে কাম এবং আসবে ইনশাল্লাহ যে এগুলি আবার ইনভেস্টিগেশন হবে, হয়ে বের হবে যে কার নির্দেশে। সেখানে যে মুফতি হান্নান সাহেবের যে স্টেটমেন্টের কথা বলা হয়, তাকে তো আবার আরেকটা মামলা দিয়ে তাকে ফাঁসি দিয়ে দিল। আমার বাইরে বিভিন্ন ঘটনাগুলো পরম্পরায় মনে পড়ছে। রাইট রাইট আপনি মুফতি হান্নানের ঘটনা এগেন ভেরি ইন্টারেস্টিং। মুফতি হান্নানের ঘটনাটা হলো এইরকম যে মুফতি হান্নানকে দিয়ে প্রথমে একটা, আচ্ছা বাই দি ওয়ে আমি আগে এই আপনার এই কেসের চার্জশিট সম্বন্ধে একটুখানি বলে রাখি, যেটা অনেকের মিসকনসেপশন একটা রয়ে গেছে। এই কেসে কিন্তু দুবার চার্জশিট হয়েছে, অনেকে বলে তিনবার না, দুবার চার্জশিট হয়েছে। একবার হয়েছে 111 তত্ত্বাবধায়ক সরকারের সময়, আচ্ছা 111, আরেকবার হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তারা করেছে। অনেকে বলে বিএনপি চার্জশিট করছিল, এর মধ্যে একটা 2 নম্বরই চার্জশিট ছিল, তত্ত্বাবধায়ক সরকারের সেটা ঠিক করে। নো, বিএনপি কোনো চার্জশিট করেনি। নট অনলি দ্যাট,
বিএনপির সময় হোম মিনিস্ট্রিতে একটা খুব হাই পাওয়ার একটা কমিটি করা হয়েছিল, সেটা ছিল গুরুতর এবং চাঞ্চল্যকর অপরাধ সময় নিষ্পত্তি করার ব্যাপারে একটা কমিটি। এই কমিটিতে হোম মিনিস্টার ওয়াজ দি চেয়ারম্যান। এখন 4-5 জন এস্টাবলিশমেন্ট সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল সেক্রেটারি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারি, এরা ছিল সব ওটার মেম্বার। আমি তখন ছিলাম অ্যাডিশনাল আইজিপি সিআইডি, এই ডিএমপিতে আসার আগে। অ্যাডিশনাল আইজি সিআইডি হিসাবে এই প্রথম ওই কমিটিটা হয়, এবং আই এম দ্য ফার্স্ট মেম্বার সেক্রেটারি অফ দ্যাট কমিটি। কাজে কাগজপত্র সব আমাকে তৈরি করতে হতো, নিয়ে ওই কমিটির সামনে প্লেস করতে হতো। যত গুরুতর অপরাধ আছে দেশের সেগুলো ওখানে স্ক্রুটিনাইজ করা হতো, এবং এই সমস্ত সেক্রেটারি ওখানে মেম্বার থাকার কারণটা হচ্ছে এই সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে যে এই অফিসার ঠিকমতো কাজ করছে না, হি শুড বি রিমুভড। তো এটা যাতে কোনো আপনার ওই পেপার ওয়ার্কস করতে না হয়, ওইখানেই বসে সেক্রেটারি ইজ দেয়ার, সে অর্ডার দিয়ে দিচ্ছে, এটা ইয়ে করো, সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে যাচ্ছে, সে চলে গেল। লয়ের কোনো একটা ব্যাপার ল মিনিস্টার একটা সিদ্ধান্ত দিয়ে দিল। ইট ওয়াজ সো পাওয়ারফুল, এবং এই কমিটিটা এত সুন্দরভাবে কাজ করেছিল। এই কমিটির সামনে কিন্তু এই কেসটা কয়েকবার এসছে বিএনপির সময়, এবং চার্জশিট দেওয়ার প্রপোজালও অনেকে দিয়েছে, কিন্তু দিস কমিটি ওয়াজ নেভার স্যাটিসফাইড যে না, এটা ইনভেস্টিগেশন এখনও ঠিক মতো হয়নি। এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে পর্যন্ত কিন্তু এটার কোনো চার্জশিট না দিয়ে এটাকে ওপেন রেখে গেছে যে পরে আসবে সে লেট দ্যাম ইনভেস্টিগেট। আমরা এখন পর্যন্ত ঠিক ইয়েতে পৌঁছতে পেরেছি বলে মনে করছি না। বিএনপির যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলে ঘটনা হওয়ার পরে আরও প্রায় 2.5 বছর বিএনপি ক্ষমতায় ছিল। তো 2.5 বছরের মধ্যে এই কেসের একটা চার্জশিট তো দিয়েই দিতে পারতো, চার্জশিট দিত, তারপর দেখা যেত কি হয় না হয়, বাট দে ডিড নট ডু ইট। এইটা এসে তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা ইনভেস্টিগেশন শুরু হয়, এবং ইফ আই এম নট রং, এই ইন্সপেক্টর, এনিওয়ে সময় নষ্ট করার দরকার মনে করতে যায়, সেই ইন্সপেক্টর একজন এটা এএসপি একজন এটা ইনভেস্টিগেশন করে উনি চার্জশিট দেন। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু আপনি ভিতরে ঘটনাগুলি জানতে চাচ্ছেন, এবং আমার মনে হয় জনগণেরও ওগুলি জানা উচিত, দরকার। আমি সিটিজেনরা এই দেশের মালিক, তাদেরকে এগুলি জানতে হবে। এই কেসে যখন তদন্ত ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় হতে শুরু করলো, তখন কিন্তু এই ওই সময়টাতে আমি টকিং অফ দ্য 111 গভর্নমেন্ট, আওয়ামী লীগ এবং বিএনপি মোরাললেস ওয়ার ইকুয়ালি ভিক্টিমাইজড। উভয় নেত্রী জেলখানায় ছিলেন, এটা সত্যি। কিন্তু তারপরেও আপনার নিশ্চয়ই মনে পড়বে, বিএনপির উপর স্টিমুলারটা একটু বেশি চলেছে। তার এক্সাম্পল হচ্ছে জনাব তারেক রহমান হিমসেলফ। তাকে এইভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে যে যার জন্যই তাকে লন্ডন যেতে হয়েছে ট্রিটমেন্টে। হি ইজ স্টিল নট অ্যাবসলিউটলি ফাইন, বেচারা, তার শারীরিক অবস্থা এইরকমের। এই তত্ত্বাবধায়ক সরকার, 111 সরকার, যারা তারেকের প্রতি এইরকম হস্টাইল ছিল, তাদের জন্য ইট ওয়াজ ভেরি ইজি ওই কেসের মধ্যে তার একটা চার্জশিট দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারতো, কিন্তু তারাও তো চেষ্টা করে তাকে ওর মধ্যে ঢুকাতে পারেনি। 111 সরকার, যাদের দ্বারা তারেক রহমান সাহেব ক্ষতিগ্রস্ত হলেন, তারাও কিন্তু সেই চার্জশিটের নাম দেয়, ওই চার্জশিট নাম দিতে পারেনি। আমার পকেটে ওর নেই, আমার নামও ছিল ওনার মধ্যে, কিন্তু তারেক সাহেবের নাম পরিষ্কার হয়। প্রথম চার্জশিটটা তত্ত্বাবধায়ক সরকার 111 সেনাশাসিত সরকারের সময় দেওয়া হয়, সেখানেও কিন্তু আপনাদের বা তারেক রহমান সাহেব কারো নাম আসেনি, রাইট? আচ্ছা, হোম মিনিস্টারের নামও ছিল না, বাবর সাহেবের নামও ছিল না, ইত্যাদি। তো এখানে আপনার ওই এরপরে শুধু ইনভেস্টিগেশন হয়নি, ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর ওই কেসের ক্যাটাগরি গভর্নমেন্ট তো অনেকদিন ছিল, 2 ইয়ার্স আই থিঙ্ক। তো সেখানে ওই কেসের ইনভেস্টিগেশন শেষ হয়ে কেসের কিন্তু ট্রায়ালও শুরু হয়ে গেল। ট্রায়াল হয়ে 61 জনের সাক্ষী হয়ে গেল ওই ট্রায়ালে। ইট ইজ আনহার্ড অফ ইন দি সাবকন্টিনেন্ট যে 61 জনের সাক্ষী হয়ে যাওয়ার পর এই কেস আবার নতুন করে তদন্ত হয়। কেন হয়েছে? এরপরে আওয়ামী লীগ কেম টু পাওয়ার। তারা এসে কি উদ্দেশ্য তাদের মাথার মধ্যে ছিল, দে উইল নো বেটার। তখন তারা ওই বললো যে এই কেস আবার আরও তদন্ত করতে হবে, এটা ঠিক মতো তদন্ত হয়নি, এটা সোর্স কোথা থেকে আসছে, গ্যানার ট্রেন এগুলো করা হয়নি, কাজে এটা আবার তদন্ত করতে হবে। অ্যান্ড দি কোর্ট ইমিডিয়েটলি এগ্রিড, কারণ ওই কোর্ট তো তখন হোয়াট টাইপ অফ কোর্ট যেটাকে বলা হয় আর কি, রাইট। তো কোর্টের সঙ্গে সঙ্গে এগ্রি করলো এবং এটা আবার তদন্তের সময় তাকে অনুমতি দিয়ে দিল। এইবার তদন্তকারী কর্মকর্তা আসলেন কে, এই নামটা সারা দেশের লোকেই জানে, আমি নামটা মুখে আনতে চাচ্ছি। কাহার? রাইট, বাকি অংশটুকু আপনি বলেন। আবুল কাহার আকন্দ, পুরাটাই বলে দিই। জি। তো দুঃখ লাগে কি জানেন, আফটারঅল যত কিছুই হোক, দে ওয়ার মাই কলিগস, আমার জুনিয়র কলিগ। তো আবার তো জুনিয়র কলিগের সামনে এরকম একটা ফোরামে বসে একটা
কমেন্ট করা এই সমস্ত আজে বাজে খুব কষ্ট হয়, কিন্তু না বলে তো পারছি না, কারণ ওই জুনিয়র অফিসারটা তার একবার প্রাণে বাস্তব, আপনি জানেন নিশ্চয়ই 3 IGs ওয়ার চার্জশিটেড, আমি অ্যানাদার 2 IG, তার মধ্যে একজন এখন উপদেষ্টা, মানে প্রধান উপদেষ্টার কি বলে ওনাকে, মানে স্টেট মিনিস্টার স্ট্যাটাস নিয়ে উনি ওখানে আছেন। তো এইরকম একজন লোক, তো এই হি ওয়াজ ওয়ান আইজি, দেয়ার ওয়াজ অ্যানাদার আইজি মিস্টার শহীদুল হক অ্যান্ড মাইসেলফ। 3টা আইজিকে এই লোক চার্জশিট দিয়ে দিল, তার বুকে একটু কাঁপলো না যে আমি এটা ঠিক করছি না বেঠিক করছি। আমি এই জন্যই বলছি যে আমার কলিগ ঠিকই, কষ্ট আমার বলতে, কিন্তু না বলে পারি না যে, এবং আমি ওই কথায় আসবো, আপনি যে বলছেন আজকে রিফর্ম টিফর্ম ইত্যাদি দরকার হচ্ছে কেন, এই সমস্ত লোকের জন্য তারা পুলিশকে শেষ করেছে, তা না হলে তো পুলিশ এত নিচে তো কখনো যায়নি। এই ভদ্রলোক, তাকে কিন্তু রিটায়ার করে দেওয়া হয়েছিল অনেক আগে, হি ওয়াজ নট ইন জব। এখন আমার এই 2 লক্ষ পুলিশের মধ্যে বাংলাদেশে কারেক্টার এফিসিয়েন্ট লোক পাওয়া গেল না এই কেসে ইনভেস্টিগেশন করার জন্য, যার জন্য তাকে ডেকে নিয়ে আসতে হবে। তাকে বলতে এই আবুল কাহার কন্দকে, আচ্ছা, তাকে আওয়ামী লীগ সরকার নিয়ে আসলো এই কেস ইনভেস্টিগেশন করার জন্য। রিটায়ারমেন্টে যাওয়ার পরও আবার তাকে নিয়ে আসা হলো শুধু এই কেস ইনভেস্টিগেশন করার জন্য। বাই দি ওয়ে, উনি প্রমোশন পেয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। আমরা তো চাই জুনিয়ররা প্রমোশন পেয়ে উপরে যাক। তো এখন প্রমোশনের ব্যাপারে এগুলো কাজ করেছে কিনা এত আমি বলতে পারবো না, তবে উনি অ্যাডিশনাল ডিআইজি পর্যন্ত তো হয়েছিলেন। এবং ওনাকে যখন এখানে নিয়ে আসা হলো, তখন আমরা জানতে পারলাম যে উনি আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার জন্য এর আগেই একবার চেষ্টা করেছেন, তবে নমিনেশন তাকে দেওয়া হয়নি। আর একটা কথা অ্যাডভান্স বলে রাখি, সেটা হলো যে এই কেসের যেগুলো সেগুলো শেষ হয়ে গেলো, তারপরে কিন্তু হি গট এ নমিনেশন, আওয়ামী লীগের নমিনেশন পেয়েছে, ইলেকশন করেছে, তারপরে কিন্তু সে সুবিধা করতে পারেনি। তো এখন এই হলো তার ব্যাকগ্রাউন্ড, সেই লোকের নিয়ে এসে যখন আমরা একটা বিরতিতে যেতে চাই। তবে আবুল কার আখান সাহেব যার কথা বলছিলেন, এটি তো একেবারে বাংলাদেশের সকলের মুখোমুখি যে নামটি, এখন তার সাথে কি কখনো আপনার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? এই ঘটনাটা পরে হয়নি, কিন্তু এই ঘটনা আগে হয়েছে। আচ্ছা, তবে এখন তার অবস্থান বা কোথায় আছেন কোনো আমি তো জানি না, আমি জানি না। তবে আমি যেটুকু জানি যে তিনি একটা অপরাধ করেছেন, কাজে বর্তমান গভর্নমেন্ট যেরকম অপরাধীদেরকে খুঁজে বেড়াচ্ছে, এটা আমার মনে করা স্বাভাবিক যে তাকেও খোঁজা হচ্ছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না বা কিছু, এক কথা বলে। আমরা পুলিশ সংস্কারের প্রসঙ্গ আনতে গিয়ে কিন্তু চলে আসলো 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, কি কারণের জন্য আজকে এই পুলিশ বাহিনীর সংস্কারের প্রশ্ন উঠছে, কেন কমিশন করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা যুক্ত ছিলাম জনাব আশরাফুল হুদা পিপিএম এর সাথে। আমি বিরতির আগে বলছিলাম যে আরেকজন মানুষের কথা, মুফতি হান্নানের কথা আমি আপনাকে একটু মনে করে দিতে চাই। তার তো একবার তার কাছ থেকে একটা নেওয়া হলো, কিন্তু তার পুরোপুরি সাক্ষী দেবার আগে আবার তাকে অন্য একটা মামলায় আসামি করা, সেই বিষয়টিকে একটু বলবার সুযোগ আছে কিনা? হ্যাঁ, একটু বলা দরকার আছে এটাও। মুফতি হান্নানকে প্রথমে একটা মামলায় সে 164, মানে ম্যাজিস্ট্রেটের সামনে যে জবানবন্দি দেয় আর কি, 164 সেটা করেছিল। ওই 164 হয়েছে, কিন্তু ওই যে প্রথম যে চার্জশিটটা হলো তার আগে, যার মধ্যে তারেক রহমান বা এই যে মন্ত্রী যারা ছিল, ইনক্লুডিং আস, এর কেউ ছিল না ওর ভেতরে। আচ্ছা, আমি একটু স্পষ্ট করি, সেটা হচ্ছে মানে মুফতি হান্নান প্রথম যে 164 দেয়, সেই 164-এ 111-এর সময় তখন আপনাদের বা তারেক রহমান সাহেব বা সাবেক প্রতিমন্ত্রী সাহেব কারো নাম ছিল না, মানে মুফতি হান্নানের 164-এর কারো নাম ছিল না। আচ্ছা, মানে আগের চার্জশিটে তো বোধহয় 22 জনের নাম ছিল, এখানে আসলো আরো 30 জন। আচ্ছা, এই 30 জনের একজনও নাম ওই আগে মানে কেউ বলেনি, মুফতি হান্নানও আগে বলেনি। এখন হলো কি, এখানে দুইটা জিনিস হয়েছে। একটা জিনিস হচ্ছে যে, এগেইন আমার কাছে অল পেপার উইথ মি, আপনি নিজেও দেখে নিতে পারেন, সেটা হচ্ছে একটা 164 আইনের কথা, যেটা একজন করার পরে অন্য কাউকে ওর সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে আরেকটা 164 যদি করে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দি কোর্ট। অ্যাকসেপ্টেবল ইন দি কোর্ট না, এই জিনিসটা মানে বেআইনি, এটা মানে কেউ করতেই পারে না। আমি আবার বলি যে সে কেউ একটা 164 না, শুধু 161 যেটা পুলিশের কাছে করে, একটা জবানবন্দি একজন দেওয়ার পরে পরবর্তী পর্যায়ে অন্য কাউকে ওই ঘটনার সঙ্গে আবার জড়ানোর উদ্দেশ্যে আরেকটা 164 বা এই 164-কে মডিফাই করে নতুন কিছু করার কোনো রকম সুযোগ নাই। এখন প্রথম 164-এ তো মুফতি হান্নান তারেক রহমান সাহেবের কথা বলেনি। এই মুফতি হান্নানকে প্রায় মোর দেন অ্যাবাউট অলমোস্ট 200 ডেজ তাকে টর্চার করা হয়েছে। ও কোর্টে আসতো, যে কোর্টে আমাদের 4 দিন 5 দিন করে যেতে হতো কোর্টে, ওই জেলখানার বাইরে যে লাল বিল্ডিংটা, ওখানে আমাদের কোর্ট হইতো এই কেসের।
তো কোর্টে সব আসামি মানে আপনি হাজিরা দিতে হতো? আমাকেও যেতে হতো ওখানে, এই এই জায়গায় যেতে হতো। বাবর সাহেবকেও আসতে হতো, তারেক রহমান সাহেব যেহেতু দেশে ছিলেন না উনি আসতে পারতেন না, কিন্তু বাবর সাহেবকেও যেতে হতো, আব্দুল সালাম পিন্টু সাহেব মন্ত্রী ছিলেন ওনাকেও যেতে হতো, মুজাহিদ সাহেব যারা আসামি আর কি নাম দিয়েছে, আবুল কাহার আকন্দ যাদেরকে পছন্দ করেছে তাদের সবাইকে ওখানে যেতে হতো। মুফতি হান্নানও ওখানে আসতো। এই মুফতি হান্নান আমাদের সামনে আসছে, আমরা দেখেছি, বিশেষ করে খুব প্যাথেটিক, ওর আঙ্গুলের একটা নখও নাই। বলে স্যার আমাকে এইভাবে টর্চার করা হয়েছে, করে সেকেন্ড 164টা নিছে। এখন এক তো সেকেন্ড 164 যদি ওর দিয়েও থাকে, এটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করার কথা না, যেহেতু সে একটা দিয়েছে। এখন আবার সে এটা দিয়ে বলছে আমার আরও কথা ছিল যেটা আমি তখন বলতে পারিনি, এই দিয়ে শুরু করছে। তার মধ্যে এই ব্যাপার, এটা কোর্ট অ্যাকসেপ্ট করতে পারে না, অথচ করেছে। আর সেটা কীরকম তাকে মানে টর্চার করে আদায় করা হয়েছে, উই আর উইটনেস টু দ্যাট। তারপরে আরও ইম্পর্টেন্ট কথা হলো যে ও তারেক সাহেবকে শুধু আনতে পেরেছে কতটুকু, আমি আপনাকে এই ডিটেলসে বলছি। মার্কাজুল ইসলাম নামে একটা প্রতিষ্ঠান আছে মোহাম্মদপুরে, হুমায়ুন রোডে, তারা লাশ দাফন কাফন ইত্যাদি করে। মার্কাজুল ইসলামের একটা মাইক্রোবাসে করে মুফতি হান্নান এবং এদের কয়েকজনকে নিয়ে আসা হয় হাওয়া ভবনে। মুফতি হান্নান বলছে তার সেকেন্ড 164 হাওয়া ভবনে নিয়ে আসার পরে ওখানে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা হচ্ছে, বাবু সাহেব ছিল আর কে ছিল। তারেক রহমান সাহেব বলছে তোমরা করে দাও সব কিছু, কোনো অসুবিধা নাই, এরা সব প্রোটেকশন তোমাকে দেবে। এই হলো তাদের কথা। এই মাইক্রোবাসটার আপনি তো জানেন প্রত্যেক ঘটনা হলে তার আলামত আনতে হয়, তার কারণ আপনি একদম কথা মুখে একটা বললেই তো হবে না। ইভেন 164ও itself is not a conclusive evidence. ওইটা it has to be substantiated by আরেকটা একটা এভিডেন্স লাগবে যেটা এটাকে সত্যতাকে জাস্টিফাই করবে। কিন্তু এইখানে ওই সেই মাইক্রোবাসের ড্রাইভারের নাম বলতে পারে না, মাইক্রোবাসের নাম্বার বলতে পারে না, মাইক্রোবাসের নিয়ে আসলে কটার সময় কি এক্স্যাক্টলি টাইম টু ইত্যাদি বলতে পারে না। তখন বিআরটিএ থেকে খবর নেওয়া হলো যে এই জাতীয় কোনো মাইক্রোবাস, বিআরটিএর কাছেও এইরকম কোনো মাইক্রোবাসের কোনো অস্তিত্ব নাই। এই হলো সেই মাইক্রোবাস যে মাইক্রোবাসে করে মুফতি হান্নান ওখানে আসছিল এবং তারেক রহমান তথাকথিত যে গল্প সাজানো হলো সেই মাইক্রোবাসের গল্পটা হচ্ছে এরকম, যে মাইক্রোবাস খুঁজে পাওয়া যায় না, ড্রাইভারের নাম জানা যায় না, বিআরটি থেকে চেষ্টা করা হয়েছে, সেখান থেকে তারা উদ্ধার করতে পারেন না। তো এখন এইরকম, ওই জন্যই আমি আমার শুরু থেকে তো একটা কথা বলছি, আপনি যদি আগেই তালিকা করে রাখেন যে আমি কাদেরকে ঢুকাবো, তাহলে তো কেসের ইনভেস্টিগেশন হবে না। এইভাবে তারেক রহমান সাহেব অ্যান্ড আদার্সকে নিয়ে আসছে। আরেকটা জিনিস আপনি ব্রেকের সময় আমাকে বলছিলেন, এখন সময় নষ্ট করার দরকার নেই, আমি আপনার ওই প্রশ্নটা আমি নিজেই করছি যে আচ্ছা তারেক সাহেব ববর সাহেব পলিটিক্যাল লোক, আওয়ামী লীগ ক্ষমতা আসছে, তাদেরকে তারা ভিক্টিমাইজ করা, আপনাদের কি অসুবিধা, আপনি যে আপনার সঙ্গে তার শত্রু থাকে। এটা হচ্ছে ওই ইয়েকে আরেকটা অন্য একটা কেসে মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনিও জানেন। এখন মুফতি হান্নানকে আল্লাহ বেহেশতে নাসিব করুক, আমি তার ব্যাপারে কোনো ইয়ে করতে চাচ্ছি না, কিন্তু মুফতি হান্নানের একটা কথা যে হাওয়া ভবনে যে এই করছে, আর আশরাফুদ্দা আইজি তার একটা কথা যে আমাকে তারেক সাহেব এই কথা বলছে, দুটোর মধ্যে একটু ওজনের ডিফারেন্স আছে। তো এরা চাচ্ছিল যে আমাদেরকে দিয়ে বলাইতে, অ্যাটলিস্ট আমাকে, আচ্ছা যে আমি বলি যে আমাকে আমাকে অ্যালিউর করেছে বা আমাকে বাধ্য, যেরকম এখন আমাদের এখন পুলিশ প্রধান বলছে আমি তো গুলি করতে চাইনি, আমাকে সাবেক পতিত প্রধানমন্ত্রী তাদের নির্দেশে গুলি করতে হতে পারে, এবং আপনাদেরকে দিয়ে সেগুলি বানানোর চেষ্টা করেন। আমি কিন্তু এই যে 14 বছর আমি বললাম যে একটা বিপর্যস্ত অবস্থা আমার জীবনের উপর দিয়ে গেছে, আমি সামাজিকভাবে আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, পারিবারিকভাবে হয়েছি, আমার ওয়াইফ তো অসুস্থ হয়ে গেছে অনলি বিকজ অফ দিস, হি ইজ ব্যাড রিটেন। এই ঘটনা মানে যখন সে দেখছে যে তার হাজব্যান্ড আইজি সে প্রিজনার্স ভ্যানে উঠছে, ওই তো সে পড়ে গেছিল ফ্ল্যাট হয়ে, তারপর থেকে আজ পর্যন্ত সে রিকভার করেনি। তো এই যে ক্ষতিগ্রস্ত আমি এগুলোর ভেতরে হয়েছি, আমি কোনো ক্ষতি আমার হতো না, শুধু সেদিন আমি একটা প্রপোজালে রাজি হয়ে যেতাম। আপনারা তো আমাকে একবার শুধু ডেকেছিল, আপনি বলছিলেন যে আপনাকে এরকম আবুল কাহার আকন্দ ডেকেছেন, আবুল কাহার আকন্দ ডেকেছে, ডাকেনি ঠিক, আবুল কাহার আকন্দ আমাকে টেলিফোন করলো একদিন করে, সে একজন, এর নামটাও আমি নিতে চাচ্ছি না, জানবেন আপনারা, ইনসিস্ট করলে আমি পরে বলে দেবো আপনাকে। সে পুলিশের ডিআইজি ছিল তখন এনএসআইতে, হি ওয়াজ ডাইরেক্টর এনএসআই। দিস জেন্টলম্যান হি হ্যাড নো বিজনেস টু, পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, এর মধ্যে এনএসআই সে ডাইরেক্টর কী করবে। অথচ ওই আবুল কাহার আকন্দ আমাকে বললো যে ডাইরেক্টর সাহেব আপনার সঙ্গে একটু কথা বলতে চায় স্যার, তা আপনাকে সালাম দিছে।
আমি বললাম ভাই সালাম তো উনি নিজেই দিতে পারতো, এত না আপনারা দিয়ে ভাই সালাম দেওয়ার দরকার কি, বলে এটা আপনি একটু কাইন্ডলি আসেন। তা আমি আবার এই সমস্ত ব্যাপারে আই এম নট ভেরি সেন্সিটিভ, ঠিক আছে আমি রিটায়ার্ড লোক, সে একজন সার্ভিং যত ছোটই হোক, ডেকেছে আমাকে যেতে তো হবে, আমি গেলাম সিআইডি অফিসে। এই ভদ্রলোক এনএসআই তেলা আর কাবুল গাহার আকন্দ এরা মিলে সেপারেটলি আমার সঙ্গে প্রায় 2 ঘন্টার মতো কথাবার্তা হয়েছে। আমার শুধু মেইন একটাই কথা ছিল, ভাই আই ওয়াজ নট প্রেজেন্ট ইন দি কান্ট্রি, আপনি আমারে কি জিজ্ঞেস করছেন, যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করেন, আমি তো এতদিন পরে আসলাম বিদেশ থেকে, আমি হ্যাঁ কী কী আছে রেকর্ড সেগুলো আমি বলতে পারি। পুলিশ চেয়ারম্যান, আমি হিয়ার ইজ দি পুলিশ চেয়ারম্যান, আমার ডিসি করেছে পুলিশ চেয়ারম্যান, আমি দেখে গেছি, ইট ওয়াজ ফাইন, কিন্তু ওখানে তো মিটিংই হয়নি, তো এটা যত ভালোই হ্যারাসমেন্ট করুক তো লাভ ছিল না, লাভ হয়নি তাতে। তো বলে না ধরেন আপনি পুলিশ তো আর সব কিছু নিজের ইচ্ছা, এর একটু যদি কাইন্ডলি একটু নোট করেন, পুলিশ তো আর সব কিছু নিজের ইচ্ছা করে না, এটা তো একটু উপর থেকে অর্ডার করে। তো আপনার যদি বলেন যে আপনাকে হাওয়া ভবন বা আপনার মন্ত্রী আর কিছু বলেছিল আপনাকে, সো ইউ হ্যাড টু ডু ইট, তো তাহলে তো আর আপনার কোনো লাইবিলিটি আসে না, আপনি মুক্তি পেয়ে যান, মানে আপনি আপনার মুক্তি পেয়ে যান। এবং তাহলে আমি ওর বললে কিন্তু আমার এত বছর সাফারিংটাও হয় না, এটাও সত্যি। কিন্তু আমি তাদেরকে উত্তরটা ওইভাবে দিইনি, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি আই ওয়াজ নট সুপার হিউম্যান বিং এর মতো একেবারে স্মার্টলি আমি রিভিউজ করেছি, নো আই উইল নট ডু ইট, তা না, আমি ট্যাক্টফুলি বলেছি, আমি দেখেন আমি তো দেশেই ছিলাম না, আমি যদি দেইও এটা তো কোর্ট তো আমাকে ধরবে, তুমি কিভাবে জানো যে আপনি তো নিজেই বললেন যে আপনি দেশে ছিলেন না, তাহলে আপনাকে কি বলেছে না বলেছে সেইভাবে আপনি কাজ করেছেন, আপনি তো কাজ করার সুযোগই পাননি, নট ইন দি কান্ট্রি। আমি বললাম ভাই উল্টো তো আমি ফেসে যাবো, বলে ওইটা আমরা দেখবো, আপনি শুধু এটা বলেন। তাই বললো না। তো এখন যাই হোক এটা আমি বলিনি। তো এখন আপনি যে প্রশ্নটা করছে যে আপনাদেরকে আনার কারণটাকে, ওইটাই যে মুফতি হান্নানকে দিয়ে বলানো আর আইজি আশরাফুল্লাহকে হু ওয়াজ দ্য কমিশনার দোজ ডে তাকে দিয়ে বলানো, এই দুইটার কথার মধ্যে কোর্ট তো একটু ওয়ে করবে, তাই না? এই জন্যে যখন দেখছে এদেরকে দিয়েও সুবিধা হলো না, তো কী করবে, এর মধ্যেই ঢুকায় দেওয়া, কী করবা। তো এইভাবে আমরা ওর ভেতর চলে আসছি। এইটা গেল একটা। আরেকটা হলো যে ওই গভর্নমেন্টের সময়কার পাবলিক সার্ভেন্টরা তাদেরকে দিয়ে এগুলো করানো হয়েছে, এইটা বলে ওই গভর্নমেন্টকে একটু মেলাইন করা যায় যে তারা কিভাবে মিস ইউজ করছে পাবলিক সার্ভেন্টদেরকে, যে দেখো এরা মেলে এই করেছে। এইটা আরেকটা রিজন ছিল এখানে। আমি সরি একটা মিনিট নেব না বলে আমি পারছি না। আপনার মনে পড়ে কি না 2000 সনে যখন শেখ হাসিনা ওয়াজ প্রাইম মিনিস্টার, উনি কোটালীপাড়ায় গেছিলেন, তার হেলিপ্যাডের নিচে 2.5 মণ ওজনের একটা প্ল্যান করা হয়েছিল। এই বোমা কিন্তু মুফতি হান্নান কোম্পানি তারাই করেছিল। এইটা ওই যে একটা আগের দিন বৃষ্টি হয়ে গেছিল, তারপরে মাটি গলে যাওয়াতে একটা ছোট বাচ্চা সে দেখেছে ওই তারটা, দেখার পরে ওই তার ধরে ধরে গেছে, তখনই ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকেরা আসে, এসে ডিসকভার যে এটা 2.5 মণ ওজনের একটা বোম। সেই এই বোম যদি বাস্ট করতো ওই হেলিকপ্টার তো ফরগেট ইট, ওই কোটালীপাড়ার উড়ে চলে যেত, ইট ওয়াজ সো পাওয়ারফুল। অথচ ওই কেসে তার আগে একটা কথা বলে রেখে, আমি কিন্তু মফস্বল শহরে আমি এসপি ছিলাম, আমি পাবনা এসপি ছিলাম, আমি ময়মনসিংহ এসপি ছিলাম। যখন কোনো মফস্বল শহরে হেড অফ দি গভর্নমেন্ট বা হেড অফ দি স্টেট যায়, ও 7 দিন আগে থেকে তার প্রিপারেশন শুরু হয়। সে কোথায় তার হেলিপ্যাড হবে, কোথায় সে খাবে, কোন জায়গায় সে নামাজ পড়বে, কোথায় সে রেস্ট করবে, প্রত্যেকটা জায়গাকে সারাদিন বারবার সুইপিং করা হয়, আর প্লাস এগুলি ফিজিক্যালি গার্ড করা হয়। হেলিপ্যাড ইজ দ্য মোস্ট সেন্সিটিভ জায়গায়, এখানে নিশ্চয়ই পুলিশ দিয়ে এটা গার্ড করা ছিল। তারপরে গ্রেনেড তো 5টা পকেটে নিয়ে আসা যায়, এনে তারপর থ্রো করে দিলাম, কিন্তু 2.5 মণ ওজনের একটা বোম তো ইট ইজ নট ইজি, এটাকে আপনি ঠেলা গাড়িতে করে ঘরে নিয়ে আসতে হয়েছে। আর এই যে এটা সিকিউরিটির দায়িত্বে ছিল, এটাকে কেউই দেখেনি। অথচ ওই যে কেসটা চার্জশিট হয়েছে তার মধ্যে একটা পুলিশও নাই। কিন্তু ওইখানে আমি তো বলবো যে ওই কেস যদি ঠিক মানে আপনি যদি ঠিক মতো ইনভেস্টিগেশন করেন, ওখানে হোম মিনিস্টার, আইজি, ডিআইজি, এসপি এভরিবডি শুড হ্যাভ বিন চার্জড। সেই বোমটা একটা নাটকীয় কোনো ঘটনা না, এই বোম ছিল ওখানে, আসলেই পাওয়া গেছে। কিন্তু আমার অ্যাসেসমেন্ট যেটা, সেটা হলো কেস চার্জশিটও হয়েছে, কিন্তু ওইখানে ওই সময়কার, যে জন্য বলছিলাম পাবলিক সার্ভেন্টদেরকে নিয়ে আসার একটা বড় কারণ হচ্ছে দেখানো যে এই গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্টদেরকে কিভাবে মিস ইউজ করেছে। ওইখানে একটা পাবলিক সার্ভেন্টকেও আনা হয়নি, আনা উচিত ছিল, আনেনি এই জন্যই যে শি ওয়াজ হারসেলফ দি প্রাইম মিনিস্টার। এখন উনি যদি বলে যে হোম মিনিস্টার আইজি এরা করেছে, তো ইট গোজ এগেইনস্ট হার, যে তোমার নিজের লোকেরাই যদি করে, নিজের লোকেরা এটা করছে, তার বিরুদ্ধে যাবে। তাদের বিরুদ্ধে কিচ্ছু হয়নি। আমি তো বলবো এগুলি কেস আবার রিইনভেস্টিগেট হওয়ার দরকার।
তো এইভাবেই পাবলিক সার্ভেন্টরা অনেক সময় আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে জুলাই যে বিপ্লব আমরা যেটি বলি জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবে এত মানুষ শহীদ হলো, এত মানুষ আহত হলো, হাত পান হারালো। এই পুলিশের সেই সময়কার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর দিতে গেলে একটু লম্বা সময় দেবো, আমি চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে শেষ করতে। পুলিশকে তো দোষারোপ ইজিলি করা যায় যে তারা মোর দ্যান রিকোয়ার্ড, মানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ তারা করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর পিছনে কারণ কী কী ছিল সেগুলো আপনাকে একইভাবে বিশ্লেষণ করতে হবে। আমি একটা ঘটনা না বলে পারছি না এই প্রসঙ্গে, আমাকে একটু সময় দিতে হবে। এটার মধ্যে আনাদা এক্সট্রা 2 মিনিট নেবো আমি। 5 তারিখে এই ঘটনা হয়, 5 তারিখ মানডে আমার যদ্দূর মনে পড়ে। তখন শুনলাম যে থানায় পুলিশ নাই, সব চলে গেছে রাজারবাগ, যে গেট টেট বন্ধ করে দিয়ে বসে আছে, সিনিয়র অফিসার দেখে যেতে দিচ্ছে না, কারোর সঙ্গে কথাও বলে না। তারা কি আন্দোলন কত দফা তাদের বলে আমাদের সিকিউরিটি এনশিওর করো তারপরে যাবো ইত্যাদি। তা আমি তো একটা রিটায়ার্ড অফিসার, আমি কী বা করতে পারি? বাসায় বসে এগুলো শুনতাম দেখতাম। এই করতে করতে শুক্রবার চলে আসলো, জুম্মার দিন। জুম্মার নামাজ পড়ে আমি ইচ্ছা করে বললাম যে ওই থানার সামনে দিয়ে চলো তো আমার ড্রাইভারকে, যে দেখি সিনটা কি। কারণ আমি শুনেছি যে আর্মি নাকি থানা গার্ড দিচ্ছে। আচ্ছা, আমরা আমার মানে আমি কানকে বিশ্বাস করতে পারিনি। গেলাম, দেখি ঠিকই আপনার গুজরাট থানার চারদিক দিয়ে আর্মি দিয়ে ঘেরাও। তারপরে হোয়াট আই ডিড, আমি সঙ্গে সঙ্গে, এটা আমি বলার কারণ আছে, এটা বলতে হবে আমাকে। আমি সঙ্গে সঙ্গে আশেপাশে ওই মুদি দোকান থেকে এই পুলিশের সঙ্গে থেকে থেকে তোমার অভ্যাস হচ্ছে, এরা কি পছন্দ করে, এরা কেক, একটা ভালো বিস্কিট, একটা কোল্ড ড্রিঙ্ক, একটা কেক, এটা সিদ্ধ ডিম, এই জাতীয় জিনিস, এগুলো ওই স্ন্যাক্স টাইপ এগুলো পছন্দ করে। আমি আমার গাড়ির পিছনে যতটা পেরেছি, মানে 70-80 জনের মতো এই সমস্ত খাবার নিয়ে আমি ওই থানায় গেছি। তো আমি তো পাঞ্জাবি পায়জামা পরে জুম্মার নামাজ পড়ে ফিরছি। আমাকে প্রথম আর্মি কিছু আটকায় নেই, কিছু না। আমি ওদেরকে দেখলাম, ভাই ভিতরে পুলিশ আছে? বললো হ্যাঁ আছে। তো গেলাম, যে দেখি সিভিল কাপড় কয়েকজন ঘুরে বেড়াচ্ছে। আমি টকিং অফ গুলশান থানা। জি। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ওসি আছে? বলে আছে। কোথায়? ওই রুমে। গেলাম, রুমের মধ্যে দেখে হ্যাঁ একজন বসা আছে চেয়ারে। এখন পরিচয় না দিলে তো কাজ হবে, আমরা হয়তো দোষ দিয়ে তো লাভ নেই। তাই আমি পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পর দিস ফেলো, মানে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, ও মানে আসল আইজিরে দেখলেও বোধহয় সে এত হতো না। হি পেড সো মাচ অফ রেসপেক্ট, লাভ দিয়ে ওটা স্যার আপনি বসেন। আচ্ছা, পুলিশে কিন্তু একটা নিয়ম আছে যে সিনিয়র অফিসার যখন থানায় যায়, যতক্ষণ সে থানায় থাকে, হি ইজ দি ওসি। আচ্ছা। এবং সে আইজি গেলেও যতক্ষণ আইজি ওখানে থাকবে, ততক্ষণ আইজি ইজ দি ওসি অফ দ্যাট পুলিশ স্টেশন। এবং সে ওই ওসির চেয়ারেই বসে, এইটাই নিয়ম। তা আমার সমরাদা ওই চেয়ারে আমি বসতাম না, আমি চাকরি জীবনেও বসতে। আমি বললাম, ভাই দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চেয়ার, এটা শুধু তোমার জন্য, ইটস নট ফর মি। তো ও আমার ওই জোর করছে অ্যাজ ইফ আই এম আইজি। তো তারপর আমি বলে আমি তাকে যেটা বলতে শুরু করলাম যে দেখো, একটু আমি শর্টকাট করি, অনেক সময় নিছি ওদের সঙ্গে। আমি বলছি, দেখো একটা ঘটনা ঘটে গেছে, এখন এটা কেন হয়েছে? তোমার দোষ হয়েছে না অন্য কারো দোষ হয়েছে? কী হয়েছে? তুমি মেরেছো নাকি অন্য কারো গুলিতে ছাত্রটা মারা গেছে? এগুলো দেখার বিষয়। তো তোমাদের এত নার্ভাস হওয়ার বা তোমাদের এত একটা নিয়ে এখন পর্যন্ত এটা, এই যে ট্রমার থেকে বের হয়ে আসতে পারছো না, এটা করলে তো চলবে না। আজকে একটা লোকের বাড়িতে ডাকাতি হোক, সে দৌড়ায় তোমার কাছে আগে আসবে। সো ইউ শুড নো যে তোমার পজিশনটা কোথায়। আজকে আর্মি তোমাকে গার্ড দিচ্ছে। আমি আর্মিকে শুরু করছি, আমি একসময় আর্মিতে ছিলাম, আপনি জানেন কিনা। কিন্তু আর্মিকে তো আমি সবসময়, আমি না, সারা দেশের লোকে আর্মিকে সবচেয়ে উপরে রাখে। কিন্তু তারপরেও আমি বলবো, আর্মি পুলিশকে, পুলিশ গার্ড দিয়ে আসছে সারা দেশকে, আর আজকে আর্মি কেন পুলিশকে গার্ড দিবে? আমি বলি, এটা তো তোমার লজ্জা হওয়া উচিত যে কেন আর্মি পুলিশকে গার্ড দিবে, তোমার নিজের থেকে করবে। তো লেট দেম গো। তারপরে ওরা আমার চা খাওয়াবে। আমি বলি, কিসের চা? আমার গাড়িতে জিনিসপত্র আছে। উইল ইউ বিলিভ, ও সব ফোর্স যে কটা আছে 25-30 জন, বলে তার আমার স্ট্রেংথ তো 70-80 আছে, 25-30 জন, ডাকি সবাই আমি ডাকো। ওরা মানে কেঁদে ফেলছে। আই কুড সি টিয়ার্স ইন দেয়ার আই। মোবাইল নিয়ে আমার টেলিফোন ছবি তুলতে শুরু করছে। আমাকে বললো, স্যার এই আপনি 19 বছর আগে রিটায়ার করে আজকে আমাদের খবর নিতে আসছেন যে আমরা কি অবস্থায় আছি না আছি, আমাদের আপনার মোরাল হাই করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সিনিয়র অফিসার এটা করেনি কখনো। তারা তো আমাদের এইভাবে টেক কেয়ার করেনি। যুদ্ধক্ষেত্রে আমাদেরকে পাঠাইছে, আমার পিছন থেকে ইনস্ট্রাকশন নেবো, সেই ইনস্ট্রাকশনটা দেওয়ার একটা লোক পাইনি। ওয়্যারলেসে পাওয়া যায় না, টেলিফোনে পাওয়া যায় না। তার মধ্যে থেকে আমরা আসছি, যে কটা বেঁচে আসছি এই তো আল্লাহর হাজার শুকুর। এই জন্য ওই ট্রমা থেকে বের হয়ে আসতে পারছি না। এইভাবে আমাদেরকে তো কেউ বুঝায়নি। এখন আসে আপনার প্রশ্নের উত্তর, আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই কমিশনের প্রয়োজন কেন হয়েছে। এই যে পুলিশের ম্যানেজমেন্ট, পুলিশের ওয়েলফেয়ার দেখা,
এই শুধু সাবঅর্ডিনেট র্যাঙ্কের দোষ দিলে চলবে না, আপনি এই সময় নিচের থেকে এই সমস্ত জিনিস আসতে হবে, যে ওর কাছ থেকে যে কাজটা আমি ডিমান্ড আশা করছি তার জন্যে ওকে আমি অ্যাডিকুয়েট রেমুনারেশন দিচ্ছি কিনা, ফ্যাসিলিটি দিচ্ছি, ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি নট নিন দি ফর মানি অনলি। একটা ফ্যামিলি ফেলে আসে ওখানে বছরের পর বছর, আপনি তাকে একটা অ্যাকোমোডেশন দিতে পারছেন না, টাইম মতো ছুটিও দিতে পারছেন না, বিকজ অফ শর্টেজ অফ ম্যান পাওয়ার আপনি তাকে বারবার ছুটিও দিতে পারেন না, এগুলি সব কিছু আছে। তো ওইখানে এই যে রিফর্ম যেটা হবে, আমি জানি না হোয়াট ইজ গোয়িং টু কাম আউট। বাই দি ওয়ে, এরকম একটা রিফর্মের কমিটির সঙ্গে আমিও জড়িত আছি ব্যক্তিগতভাবে, কাজে আমি এই মুহূর্তে আমরা কি করতে যাচ্ছি বলতে পারছি না, আপনারা জানবেন দুই একদিনের মধ্যেই। তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই রিফর্মের মধ্যে আশা করি আমি এই সমস্ত জিনিস আসবে যেখানে জবাবদিহি, মানে সিনিয়রদের মেইনলি, জুনিয়রদের জবাবদিহির দরকার হয় না, অপরাধ ওরা করে না। আই টেল ইউ, যদি একটা থানার ওসি পর্যন্ত, যদি ওসিটা যদি ঠিক হয় পুরো থানা ঠিক হবে, যদি আইজি ঠিক হয় পুরো পুলিশ বাহিনী ঠিক হবে। অত দূরেও যদি আপনি না যান, ছোটো ছোটো ধরে এসপি, ডিআইজি, ওই সমস্ত লেভেল থেকে যদি তারা একটু শক্ত হয়, তাহলে আমি একটা কথা প্রায়ই বলি, ব্রিটিশ আমলেও নাকি মানে পুলিশ আপনার ঘুষ নিত, একবার নাকি তাদের বেতন বৃদ্ধি করার কথা হচ্ছিল, তখন একটা ব্রিটিশ অফিসার নাকি বলছে যে ওরা তো ঘুষই খায়, তাদের তো বেতন বাড়ানোর দরকার নাই। এই মানে তখনকার থেকে মেন্টালিটি পুলিশ সম্বন্ধে এই। কাজে আমি আজকে বলবো না যে when I was IG there was no corruption, no, it was there, কিন্তু ডিফারেন্সটা কি জানেন, তখন আমি দেখেছি একটা অফিসার আনফেয়ার মিন্স অ্যাডপ্ট করলে সে ডানে বায়ে দেখতো, সে খবর রাখতো যে আমার সিনিয়র এটা জানলো কিনা। কিন্তু বিগত আমি সরি টু সে অন্তত 10-15 বছরের ভিতরে দে ডোন্ট কেয়ার। ও বসও করে যাচ্ছে, আমিও করে যাচ্ছি, বা যে যেদিক দিয়ে মানে রাইট অ্যান্ড লেফট পারছে করে, এইটা করে সব শেষ হয়ে গেছে। এইটার সবচেয়ে একটা বড় কারণ হলো আপনার এই দলীয়করণ এবং এই এলিজেন্সের পার্থক্য। আমি যেটা বলছি যে পুলিশের এলিজেন্স থাকবে তার সুপিরিয়রের প্রতি, কিন্তু এই বর্তমানে মানে যে পুলিশ আমরা রেখে আসছি তাদের কিন্তু এলিজেন্স ছিল রাজনীতিবিদদের প্রতি, তারা ঘুরতো তাদের পিছনে পিছনে। যেটা আমি বলার চেষ্টা করেছি, আমি চাই রিফর্ম করে হোপফুলি এমন একটা কিছু আসুক যে যাতে পুলিশ বুঝতে পারে যে আমার বস আইজি, ডিআইজি যাতে বুঝতে পারে আমার বস আইজি, কনস্টেবল যাতে বুঝতে পারে আমার বস হচ্ছে এসপি, আমি শুধু তার কাছেই জবাবদিহি করবো এবং সেই পারলে আমার জন্য কিছু করতে হবে, আর কেউ পারবে না। কিন্তু তার মাথা থেকে যতক্ষণ আমি এটা সরাতে না পারছি, উইথ অল ডিস, আমি কিন্তু একটা কথা বারবার করে বলে দিই, উইথ অল ডিস ইউ রেসপেক্ট টু দি পলিটিশিয়ানস, এমপিস অ্যান্ড অল, বিকজ আই নো মাই পজিশন, একটা এমপির পজিশন কিন্তু আইজির চেয়েও সে প্রোটোকলের সিনিয়র, কাজে আমি আমার অবস্থান সম্পর্কে আমি ভেরি মাচ অ্যাওয়্যার। কিন্তু তারপরে আমি বলবো যে ওই কনস্টেবল বস কিন্তু আমার এমপি না, ওর বস আইজি বা এসপি। এই জিনিসটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, ইট ইজ ওয়ান অফ দ্য, মানে রিফর্মের মধ্যে আমি এই চাচ্ছি যে এটা জিনিসটা যদি এইভাবে আমরা আনতে পারি, এখন ওইটার জন্য কি ব্যবস্থা রাখতে হবে, কোথায় কোথায় আমাকে সুপারভিশনের ব্যবস্থা ভালো করতে হবে, করে যাতে আমরা এটা আর করতে। আমরা আসলে পুলিশের সমালোচনা থেকে আরেকটা বিষয় যদি একটু আসি, আমরা যারা স্বল্প বেতনের পুলিশের সদস্য যারা রয়েছেন, আপনি একটু সামান্য বলেছেন তাদের মেসের পরিবেশ, খাবারের পরিবেশ, তাদের জীবনযাপন পদ্ধতি, ইভেন তারা যেখানে থাকেন যে মেসে, সে মেসের টয়লেট ফ্যাসিলিটিস, আমরা যদি তাকাই পুলিশকে দোষারোপ নিশ্চয়ই করার হয়তো অনেক স্কোপ আছে, কিন্তু এই যে এখন নারী পুলিশ কর্মকর্তারা যারা ট্রাফিকের রাস্তায় এখন ডিউটি করছেন, তারা কিন্তু কোথাও কিন্তু সেই টয়লেট ফ্যাসিলিটিটা পায় না। একজন নারী পুলিশের তো নানা রকমভাবে তাকে টয়লেট ফ্যাসিলিটি করতে হবে। আমরা দেখেছি যে ফ্লাইওভারগুলি বা যে ব্রিজগুলি আছে তার নিচের মধ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘর তুলে ভাড়া দেয়, তো সেসব জায়গাগুলোতে যেটা টয়লেট করে দেওয়া, যারা নিম্ন আয়ের পুলিশ রয়েছেন তাদের জন্য ফ্যাসিলিটি করা, তারা হলো তো এই সংস্কারটা কি আসলে শুধু বড়দের জন্যই? না, এটা অবশ্যই বড়দের জন্য না, এটা বড়দের জন্য হয়েই যায় সংস্কার, কিন্তু ছোটদের তাদের জন্য তো এটা করা দরকার। এটা আপনি খুব কারেক্টলি মানে আইডেন্টিফাই করেছেন। ট্রাফিক পুলিশটা একটা এক্সাম্পল। জি, এতে একসময় দেখা গেছে ট্রাফিক পুলিশদের জন্ডিস হয়ে যায়, তাদের অসুখ হয় শুধু এই কারণে, দে ডোন্ট অ্যাটেন্ড দি টয়লেট ইন টাইম, পারে না তারা করতে। আর মহিলাদের তো কথা বাদই দিলাম। তো সেখানে আমরা চেষ্টা, অন্তত আমি থাকতে চেষ্টা করেছি মেয়রকে ধরে যে টয়লেট ফ্যাসিলিটিস ইত্যাদি তৈরি করতে, এই সমস্ত করার দরকার। এবং ওই ঘুরে ফিরে আবার ওই কথাটাই আসতেছে তাদের ওই শুনুন, দেখেন আমি সরি,
ইফ ইউ প্লিজ ডোন্ট টেক ইট দিস ওয়ে যে আমি ব্যক্তিগত উদাহরণ দিতে চাচ্ছি, কিন্তু ব্যক্তিগত উদাহরণ না দিলে তো উদাহরণ সৃষ্টি হবে না। আমি কমিশনার থাকতে মেসে গেছি, যে ডাল পরীক্ষা করেছি। আপনারা ইউনিভার্সিটিতে নিশ্চয়ই ডাল খেয়েছেন, ওই ইউনিভার্সিটির মেসের ডাল নাকি কোনোদিন শেষ হয় না, পানি দিতে যত শেষ হয়ে থাকে পানি ঢালে। পুলিশের মেসের ডালও কিন্তু একই অবস্থা। তো একদিন ওই ডাল দেখে ডাল না পানি বোঝা মুশকিল, আই কল্ড মাই ওয়াইফ। ওদের কনস্টেবলের সামনে মেসের মধ্যে দাঁড়ায় থেকে ওয়াইফকে টেলিফোন করেছি, তাকে জিজ্ঞেস করেছি কতখানি ডালে কতখানি পানি দেয়, আমি তো আর জানি না। শুনে ওখানে মেস ম্যানেজারকে বলে আসছি যে এতটা ডালে এতটা পানি দেবা, আমি যদি কোনো দিনে ব্যর্থ হয়ে দেখেছি ইউ লুজ ইউর জব। তারপর আমি শুনেছি, পরে আমি খবর নিয়েছি, হ্যাঁ ডালের স্ট্যান্ডার্ড ওয়াজ গুড। আপনাকে এইভাবে দেখতে হবে, ওই সাবঅর্ডিনেটটাকে বুঝতে হবে যে দিস ম্যান ইজ মাই ফাদার মাদার। সে যে আপনাকে মানবে, কেন মানবে? তাকে তো ইয়েটা দিতে, বাপ মাকে ছেলে মেয়ে মানে কেন? ওই জন্য মানে যে তার শোক দুঃখ সব ওই লোকটাই দেখবে। যে বাবা দেখে না, ছেলে মেয়ে কিন্তু তার এগেস্টে চলে যায়। সো ইটস অবভিয়াস। তো এখানেও রিফর্মে হোপফুলি যেভাবেই হোক রাইট লেফট করে এই সমস্ত জিনিসকে আনতে হবে। আমি চাই যে যেখানে সাবঅর্ডিনেটদের এগুলো দেখতে হবে উইদিন আওয়ার লিমিটেড রিসোর্সেস, ম্যান পাওয়ারের দিকে দেখতে হবে। আপনার আশেপাশের দেশগুলিতে মানে আমি দেশে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল, 16 বিলিয়ন ডলার যদি প্রতি বছর হয়, 240 বিলিয়ন ডলার চলে গেল। আর পুলিশ রিফর্মে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তাদের জন্য আর কতই খরচ যাবে, আমরা সেই জায়গায় কিন্তু হিসাব নিকাশ করি। অথচ যারা আমাদেরকে সুরক্ষা দিবে তাদের সুরক্ষার জন্য কিন্তু আমরা রাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমার মনে হয় বিবেচনা করা। আমি আরেকটা প্রশ্ন একটু আসতে চাই, সেটি হচ্ছে যে শেষ আলোচনাটা, এই যে 54 ধারা নিয়ে কিন্তু একটা বিতর্ক কিন্তু আছে, এবং এটি কিন্তু পুলিশের কে নিয়ে সবসময় একটা অভিযোগ থাকে। এই 54 ধারায় মানুষ হয়রানি হবার একটা অভিযোগ কিন্তু করেই থাকে। এই রিফর্মে কি সেই বিষয়টা কি কোনো গুরুত্ব দেওয়ার কোনো বিষয় আছে কিনা? এটা 54 ধারায় এখন এটা আমার একটু সমস্যা হয়েছে। এমন সময় সাবজেক্ট আপনি আলোক করতে চাচ্ছেন যখন অ্যাজ আই সেড আমিও এরকম একটা কমিটির মেম্বার, কাজে আমরা শীঘ্রই আমাদের ইয়েটা আউট করবো। কাজে এই মুহূর্তে আমি ব্যাপারে বলতে পারছি না। তবে এগেইন অ্যাজ এ পুলিশ অফিসার, অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং, আমি যেটা বুঝি এই 54 ধারা প্রত্যেক গভর্নমেন্টে কিন্তু বলে এটাকে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ওটা সবাই চেঞ্জ করতে চায়, আবার কেউই চেঞ্জ করে না। এখন এই 54 ধারা যেটা আছে, আপনার 9টা কন্ডিশন আছে, যে এই 9 কন্ডিশনে পুলিশ ক্যান অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। 9টা কন্ডিশন আছে। এখন এই 9টার মধ্যে একটা লোককে আপনি যে কোনো একটার মধ্যে ফেলে দিতেই পারবেন। রাস্তায় একটা রাখতে 2টার সময় একটা লোকের দেখলেন, তার এই 9টার মধ্যে একটা তো আছেই, তার গতিবিধি আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। তেমন পুলিশের সন্দেহজনক মনে হয়েছে, তাকে নিয়ে আসলো, থানায় নিয়ে আসে, 23 ঘন্টা 59 মিনিট তাকে থানায় আটকা রাখলো। তারপর বললো ভাই সরি, আমি লুকিং ফর এক্স, তারপরে দেখা যাচ্ছে ওয়াই, আপনি নাই, ইউ ক্যান গো। কিন্তু এই 23 ঘন্টা, কারণ 24 ঘন্টার মধ্যে তাকে আবার কোর্টে হাজির করতে হবে, তো 23 ঘন্টা 59 মিনিট তো তার 12টা বাজলো। এই সমস্ত প্র্যাকটিস থেকে পুলিশকে বের করতে হবে। তো এই জন্যে আমি যেটা চেয়েছি, হোপফুলি এরকম কিছু হয়তো একটা আসতেও পারে, যে এই সমস্ত যাতে অ্যাকাউন্টেবিলিটি থাকে, যে পুলিশ কাকে অ্যারেস্ট করছে, কি কারণে অ্যারেস্ট করছে, এটা ইট শুড বি ডকুমেন্টেড প্রপারলি, যাতে একটা সিনিয়ররা এসে সুপারভাইজ করতে পারেন, দেখতে পারেন। অ্যান্ড কনসার্ন ফেলো ইফ হি হ্যাজ ডান, সে যদি কোনো মিস্টেক করে থাকে, হি শুড বি টেকেন টু টাস্ক। আমরা একেবারে শেষ করে দিচ্ছি। আমরা আপনি যেরকম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৃষ্টিকর্তার কাছে এবং ছাত্র জনতার কাছে, যে বিপ্লবের কারণের জন্য আজকে হয়তো আপনি মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পেরেছেন, এবং আপনার কাছ থেকে জানতে পারলাম 21শে আগস্টের যে একেবারে এই ভিতরকার যে ঘটনাগুলো কি ঘটেছিল, সে গ্রেনেড হামলার কথা যেটি বলা হয়েছিল, কিভাবে 164 একবার করা হলো, আবার দ্বিতীয়বার করা হলো, কীভাবে চার্জশিট একবার করা হলো, কীভাবে আবার দ্বিতীয়বার চার্জশিটে আপনাদেরকে অন্তর্ভুক্ত হলো, সব কিছুই আমরা খোলামেলা বুঝতে পারলাম। নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনারাও বুঝতে পারছেন যে আসলে রাষ্ট্রযন্ত্র যখন কোনো কিছুর মধ্যে নিজেরা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তখন কিন্তু সেই ষড়যন্ত্রের যে মানুষের প্রতিবাদ, সেই প্রতিবাদের কণ্ঠস্বর কিন্তু জেগে ওঠে, এবং সেই কণ্ঠস্বর জেগে ওঠার কারণেই কিন্তু আমরা দেখেছি গত 5ই আগস্ট যে 15-16 বছর যারা এদেশে স্বৈরাচারী আচরণ করেছে, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে, তারা ক্ষমতাহীন হয়েছে, দেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে। আমি আশা করব যে আমাদের পুলিশ বাহিনীর সংস্কার হবে, আমাদের সকল যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে, এবং দেশের মানুষ নির্ভয়ে নিশ্চিন্তায় তারা তাদের রাত্রি যাপন করতে পারবে, এবং তাদের মধ্যে কোনো পুলিশ ভীতি বা ভয় সেটি থাকবে না। এই প্রত্যাশা করে আমি আমাদের আজকের অতিথি আশরাফুল হুদা আপনাকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজন এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।